আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটি হচ্ছে মিশরীয় সভ্যতা দ্বিতীয় পর্ব। তার মানে এর পূর্বে মিশরীয় সভ্যতার উপর আমি আরও একটি ক্লাস নিয়েছি, সেটা ছিল প্রথম পর্ব। আজকে আমি এই দ্বিতীয় পর্বে আলোচনা করব হচ্ছে প্রাচীন মিশরীয় সভ্যতা, প্রাক ডাইনেস্টি সভ্যতা, প্রাচীন রাজ্য, মধ্যরাজ্য। অর্থাৎ এই প্রাচীন মিশরীয় সভ্যতার মধ্যেই এগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে আমরা পাবো হিক্সদের আক্রমণ পাবো, তারপর ওদের শাসন ব্যবস্থা, এগুলো সম্পর্কে আমি এই টপিকসগুলোতে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের আজকের যেই ক্লাসটা সেটা হচ্ছে একাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সপ্তম ক্লাস। তার মানে হচ্ছে এর পূর্বে আরও 6টি ক্লাস অনলাইনে আপলোড করা হয়েছে। আশা করছি প্রত্যেকটি ক্লাস আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন। আজকের ক্লাসটিও শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন আমরা আমাদের পাঠদানে চলে যাই। শুরুতে বলেছি মিশরীয় সভ্যতার দ্বিতীয় পর্ব আজকে আলোচনা করব, প্রাচীন মিশরীয় সভ্যতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলে অবগত আছেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা, যেটা নীল নদের তীরে উন্মেষ ঘটেছিল অথবা আত্মপ্রকাশ করেছিল। নীল নদের তীরকে কেন্দ্র করেই, নীল নদকে কেন্দ্র করেই মিশরীয় সভ্যতার এতটা উৎকর্ষ সাধিত হয়েছিল। মিশরীয় সভ্যতা এতটা উন্নতির চরম শিখরে আরোহণ করতে পেরেছিল। তো এই মিশরীয় সভ্যতা বলা যায় যে পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যতাগুলোর মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ সভ্যতা হচ্ছে আপনারা কি বলে মিশরীয় সভ্যতা। অনেক ঐতিহাসিক বলেছেন যে মিশরীয় সভ্যতার পূর্বে এত সুন্দর সভ্যতা পৃথিবীর ইতিহাসে আর কেউ দেখতে পায়নি। তবে এই মিশরীয় সভ্যতার সময়কালটা ছিল অনেক বড়, বিশাল সময় নিয়ে, অনেক দীর্ঘ একটি সময় নিয়ে মিশরীয় সভ্যতাটা উৎকর্ষতা লাভ করেছিল। আমরা এগুলোর মধ্যে পাবো, এই মিশরীয় সভ্যতার মধ্যে কতগুলো যুগ বিভাজন পাবো, আপনাদের পাঠ্য বইয়ের মধ্যে দেখতে পাবেন। এগুলোর মধ্যে আমরা দেখতে পাবো প্রাক ডাইনেস্টি একটি সময়কাল রয়েছে, প্রাচীন রাজ্যের একটি সময়কাল রয়েছে, মধ্যরাজ্যের একটি সময়কাল রয়েছে, হিক্সদের আক্রমণ, এর মধ্যে একটি বৈদেশিক হিক্সদের আক্রমণ, এটা একটি সময়কাল রয়েছে। তারপর হচ্ছে মিশরীয় সাম্রাজ্যের, তারও একটি সময়কাল রয়েছে। অর্থাৎ মিশরীয় সভ্যতাটাকে কয়েকটি যুগ বিভাজনে ভাগ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আলোচনা করব হচ্ছে প্রাক ডাইনেস্টি যুগটা, মিশরীয় সভ্যতায় প্রাক ডাইনেস্টি যুগটা কেমন ছিল। নীল নদীর অববাহিকায় উৎকর্ষতা লাভ করেছিল মিশরীয় সভ্যতা। এই মিশরীয় সভ্যতা এই জাতির, অর্থাৎ এই সভ্য জাতির প্রথম আমরা উন্মেষ ঘটে হচ্ছে খ্রিস্টপূর্ব 3200 সালে বা 3200 অব্দে, খ্রিস্টপূর্বাব্দেটা। ওই সময় আমরা দেখতে পাই কিছু ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্যের সূচনা, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র কিছু স্বাধীন রাজ্যের আবির্ভাব ঘটেছিল। সেই সময়টাতে তারা সংঘবদ্ধ একটি ফেডারেশন তৈরি করেছিল, ছোট ছোট জাতিগুলো নিয়ে, আপনারা কি বলে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো নিয়ে একটি ছোট সাম্রাজ্য ফেডারেশনও তৈরি তারা করেছিল। যদিও বলা বাহুল্য যে যদিও আপনার কি বলে প্রাক ডাইনেস্টির যেই জাতিগুলোর উন্মেষ ঘটেছিল তাদের মধ্যে যদিও তারা তেমনিভাবে সংঘবদ্ধ ছিল না, তথাপিও একটি ফেডারেশন লক্ষ্য করা যায়। অর্থাৎ তারা আলাদা আলাদাভাবে স্বাধীনভাবে তারা তাদের অঞ্চলগুলো, নগরগুলো পরিচালনা করত, তবে সম্মিলিতভাবে একটি আমরা ফেডারেশন দেখতে পাই। আর বলা হয় থাকে এই প্রাক ডাইনেস্টি অঞ্চলের যে মানুষগুলো ছিল, যে স্বাধীন রাজ্যগুলো ছিল, স্বাধীন রাজ্যে বসবাসরত যেই মানুষগুলো ছিল, তারা ককেশীয় একটি জাত রয়েছে, ভূমধ্যসাগরীয় অঞ্চলের ককেশীয় জাতির অন্তর্ভুক্ত তারা মানুষ ছিল। তারা আবার বলা হয় যে এই ককেশীয় জাতের মানুষগুলোর মধ্যে সেমিটিক জাতির একটি প্রভাব আমরা লক্ষ্য করতে পারি তাদের মধ্যে। অর্থাৎ সেমিটিক জাতির যে আচার আচরণ ছিল, ককেশীয় জাতির যে আচার আচরণ ছিল, এগুলো আমরা প্রাক ডাইনেস্টি যুগের যে স্বাধীন ক্ষুদ্র রাজ্যগুলো হয়েছিল তাদের মধ্যে বসবাসরত জনগণের মধ্যে আমরা এই প্রভাবটা লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলত মিশরীয় যে সভ্যতাটা আমরা বলি, এই প্রাক ডাইনেস্টি যুগ থেকেই তার সূচনা হয়েছিল।
তারা এই সময় বিভিন্ন ধরনের জিনিস তারা ব্যবহার করত। আমরা বলতে পারি তারা হাতিয়ার ব্যবহার করত, বিভিন্ন পাথরের তৈরি বিভিন্ন অস্ত্রশস্ত্র তারা ব্যবহার করত। আমরা দেখতে পাই তারা মাটিকে আশ্রয় করে, অর্থাৎ মাটি দিয়ে বিভিন্ন জিনিস তারা তৈরি করতে পারত, যেগুলোকে আমরা মৃৎপাত্র বলে থাকি। তারপরে হচ্ছে তারা মমি করার যে পদ্ধতিটা তারা শিখেছিল, তারা জানতো। এছাড়াও তারা কৃষিকাজ করার পদ্ধতি তারা শিখেছিল। তারপর হচ্ছে জলসেচ, নদীকে জলাশয়কে কেন্দ্র করে কিভাবে কৃষি ব্যবস্থার উন্নতি সাধন করা যায়, এই বিষয়গুলো তারা খুব ভালোভাবে আয়ত্ত করেছিল। আমি শুরুতেই বলেছি যে পূর্বের ক্লাসে বলেছিলাম যে মিশরকে বলা হয় নীল নদের দান। কেন বলা হয় সেই ক্লাসে আমি আলোচনাও করেছিলাম। অর্থাৎ মূলত এই নীল নদকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতাটা এত বেশি উৎকর্ষতা লাভ করেছিল। আমি সেখানে বলেছিলাম যে তাদের কৃষি ব্যবস্থার উন্নয়নের ফলেই তারা এত দ্রুত তাদের সভ্যতাটাকে উন্নত করতে পেরেছিল, সভ্য জাতি হিসেবে তারা পৃথিবীতে আবির্ভূত হতে পেরেছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারা বিভিন্ন আইনবিদ্যা, লিখন পদ্ধতি, সৌরপঞ্জিকা আবিষ্কার করতে সক্ষম হয়েছিল। বলা হয়ে থাকে এই প্রাক ডাইনেস্টিটাই মূলত মিশরের সভ্যতার যে প্রাককাল, সূচনাকাল তারা শুরু করেছিল। আমরা এখন আলোচনা করব হচ্ছে তার মধ্যে আরেকটি মিশরের সভ্যতার যে যুগ বিভাজনের মধ্যে আরেকটি রয়েছে হচ্ছে প্রাচীন রাজ্য। প্রাচীন রাজ্যটা তাদের কেমন ছিল? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলা হয় তাকে খ্রিস্টপূর্ব 3200 অব্দে মিশর একত্রিত হয়ে একীভূত হয়ে তারা একটি সংঘবদ্ধ জাতিতে পরিণত হয়েছিল। আর এই জাতির প্রতিষ্ঠাতা, অর্থাৎ প্রাচীন রাজ্যের যে জাতিটা তারা গঠন করেছিল, এই রাজ্যের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তাকে বলা হয় মেনেস। অর্থাৎ মেনেসই সর্বপ্রথম একটি সংঘবদ্ধ জাতি তৈরি করেছিল এবং তার হাত ধরেই মিশরের যে রাজতন্ত্রের সূচনা সেটা তিনি করেছিলেন। অর্থাৎ বিভিন্ন ডাইনেস্টি, বিভিন্ন রাজবংশ মিশরে শাসন করেছে। বলা হয় থাকে প্রায় 5টি রাজবংশ সেখানে শাসন করেছিল দীর্ঘ সময়। তো এই রাজবংশের যে সূচনাটা সেটা করেছিলেন হচ্ছে মেনেস। তার রাজধানী ছিল হচ্ছে প্রথমে ছিল হচ্ছে মিশরের থিবিসে। পরবর্তীতে আমরা দেখতে পাই তৃতীয় রাজবংশের সময় আমরা দেখতে পাই সেটা মেমফিসে চলে যায় তাদের রাজবংশটা। তো এই মিশরীয় রাজ্যটা তারা শাসন করতে কিভাবে, আমি এখানে মিশরীয় সাম্রাজ্যের যেই প্রাচীন রাজ্যে তারা শাসন ব্যবস্থাটা আমি আলোচনা করব এই জায়গাতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলা হয় থাকে মিশরীয় সাম্রাজ্যটা পুরোহিততন্ত্রের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল। অর্থাৎ রাষ্ট্র এবং ধর্মকে একত্রিত করে তারা তাদের শাসন ব্যবস্থা পরিচালনা করত। এবং মিশরীয় যারা রাজা ছিল সেই রাজারা নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে বিবেচনা করত এবং তারা অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হিসেবে নিজেদেরকে জনগণের কাছে পরিচিত করত। মিশরীয় রাজারা ঐশীতন্ত্রের মাধ্যমে, তাদের কথা মতো যে তারা ঐশীতন্ত্রের মাধ্যমে এবং প্রাচীন বিভিন্ন আইন পদ্ধতিকে অনুসরণ করে তারা তাদের শাসন ব্যবস্থা পরিচালনা করত। তবে বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে আমাদের রাজ্যের আমাদের শাসন ব্যবস্থার যে অবস্থা, যে রাষ্ট্রের সম্পূর্ণ নিয়ম নীতি পদ্ধতি একদিকে, ধর্ম আলাদা। কিন্তু মিশরীয় সাম্রাজ্যে আমরা এই প্রাচীন রাজ্যের তাদের শাসন ব্যবস্থাটা দেখতে পাই যে রাজ্য এবং ধর্ম পুরো একটিকে আরেকটি আবিষ্ট করে রেখেছে। অর্থাৎ ধর্ম এবং রাজ্য একইভাবে পরিচালিত হতো। রাজ্যের যিনি প্রধান ছিলেন তিনি হচ্ছেন প্রধান পুরোহিত। অর্থাৎ রাজ্যের যিনি প্রধান পুরোহিত তিনি ছিলেন এই প্রাচীন রাজ্যের রাজা, যার কারণে ধর্মকে তারা বাদ দিয়ে রাজ্য শাসন কখনো কল্পনা করতেও পারত না। যার কারণে সেখানে ছিল একটি সুস্থ এবং সমৃদ্ধ, শান্তিপূর্ণ, সুশৃঙ্খলাবদ্ধ একটি শাসন ব্যবস্থা। সেখানে বলা হয় থাকে প্রাচীন রাজ্যে কোনো যুদ্ধ বিগ্রহ ছিল না, কোনো হানাহানি ছিল না, হত্যা রাহাজানি ছিল না, কোনো মারামারি ছিল না। যার কারণে তাদের সাম্রাজ্যে আমরা দেখতে পাই যে সেনাবাহিনীও ছিল না। কারণ যুদ্ধ করতে গেলে পরে হয়তো বা সেনাবাহিনী প্রয়োজন হয়। তো এই শাসন ব্যবস্থাটা এমন ছিল যে সেনাবাহিনীও ছিল না, কারণ তারা ধর্মের ভিত্তিতে তাদের রাজ্যটা পরিচালনা করত। যার কারণে সেখানে হানাহানি, হত্যা রাহাজানি অর্থাৎ বিশৃঙ্খলার কোনো ছয়লাভ সেখানে ছিল না, যার কারণে সেনাবাহিনীর প্রয়োজনও ছিল না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিশরীয় যেই সাম্রাজ্যের মধ্যে যারা পুরোহিত ছিল তারা বিভিন্ন সময় বংশ পরম্পরায় তারা কি করত, আপনার রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা
ভোগ করত। শুরুতে বলেছিলাম যে রাজ্যের প্রধান পুরোহিত হচ্ছে তাদের রাজা, আর তাদের এই রাজার উপাধি ছিল হচ্ছে ফেরাউন। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, এটা হচ্ছে তাদের রাষ্ট্রীয় প্রধানের উপাধি। আমি আবারও বলছি, আমরা অনেক সময় দেখি যে ফেরাউন, হযরত মুসা আলাইহিস সালামের সময় আমরা যে ফেরাউনকে দেখি, তিনি এই ফেরাউনের আসলে অ্যাকচুয়াল নাম ফেরাউন না, তার নাম ছিল হচ্ছে দ্বিতীয় রামসিস, কিন্তু মিশরের রাজা হওয়ার কারণে তাকে বলা হতো ফেরাউন। পের এবং আ এই দুইটা শব্দ থেকে ফেরাউন শব্দের উৎপত্তি লাভ করেছে। ফেরাউন শব্দের অর্থ হচ্ছে রাজপরিবার অথবা বৃহৎ পরিবার, বড় পরিবার। ফেরাউন শব্দের অর্থই হচ্ছে এটা। তো বলেছি যে তারা এই প্রধান শাসকের অধীনে, অর্থাৎ তাদের রাজার অধীনে, প্রধান পুরোহিতের অধীনে রাজ্যের বিভিন্ন প্রদেশে তারা কি করত, বিভিন্ন শাসক নিয়োগ করতেন, আর তাদের মাধ্যমেই আপনার কি করতো, রাষ্ট্রের সকল বিষয়াদি তারা সুশৃঙ্খলভাবে পরিচালনা করতেন। তো এটা ছিল একটি কি বলে শান্তিপূর্ণ একটি রাজ্য। তো বলেছি যে 5টি রাজ্য প্রায় সাম্রাজ্য যুগ পরম্পরায় আপনার কি বলে রাজতান্ত্রিক পদ্ধতিতে তাদের শাসন ব্যবস্থা পরিচালনা করেছে। তো আমরা দেখতে পাই 23 অব্দে, খ্রিস্টপূর্ব 23 অব্দে আপনার এই রাজতান্ত্রিক অর্থাৎ এই পুরোহিতদের যে শাসন ব্যবস্থাটা তার অবসান ঘটে সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা চলে আসে। তো সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা যখন চলে আসে তখন রাজ্যের মধ্যে বিশৃঙ্খলাপূর্ণ একটা অবস্থা তৈরি হয়, অরাজকতাপূর্ণ একটা অবস্থা তৈরি হয়। পুরোহিতরা রাজতান্ত্রিকভাবে তারা যদিও শাসন ব্যবস্থা পরিচালনা করছে ধর্মীয় ভিত্তিতে, কিন্তু তাদের মধ্যে একটি শান্তি শৃঙ্খলা বজায় থাকতো, সুশৃঙ্খলভাবে তাদের রাজ্য পরিচালিত হতো। কিন্তু সামন্তরা যখন সামন্ত প্রথায় বিশ্বাসী যেই রাজারা যখন ক্ষমতায় আসে তখন আমরা দেখতে পাই যে তাদের রাজ্যে একটি বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা, সর্বত্র অরাজকতাপূর্ণ অবস্থা। রাজ্যের জনগণ তাদের ন্যায় বিচার পাচ্ছে না, তাদের যে নাগরিক অধিকার সম্পূর্ণ ভালোভাবে তারা পাচ্ছে না। সামন্ত প্রথার সামন্ত যুগের যখন সূচনা হয় তখন আমরা এটা লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব মধ্যরাজ্য। মধ্যরাজ্যটা কেমন ছিল? যে প্রাচীন রাজ্যের অর্থাৎ এই প্রাচীন রাজ্যের যে শাসন ব্যবস্থাটা একটা পর্যায়ে দুর্বল হয়ে যায়, সামন্ত যুগের আমরা আবির্ভাব দেখি। তো এই যদিও তাদের শাসন ব্যবস্থাটা দুর্বল ছিল একটা সময়, কিন্তু তাদের রাজ্যে শান্তি ছিল। কিন্তু যখনই আমরা দেখি যে সামন্ত প্রথার মাধ্যমে সামন্ত যুগের যুগের সূচনা শুরু হয় তখন আমরা দেখতে পাই সেখানে একটি বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা। এই সময় আপনার তবে ওই সময় আপনার প্রাচীন রাজ্যে নাগরিকগণ তাদের ভূসম্পত্তির মালিক ছিল না, কিন্তু সামন্ত যুগে নাগরিকরা তাদের ভূসম্পত্তির মালিকানা লাভ করে। এবং এই সময় আমরা দেখতে পাই যে তাদের জ্ঞান বিজ্ঞানের একটি উন্নতি এবং ন্যায় বিচার, সামাজিক যে ন্যায় বিচার সেটা অবশ্য পরবর্তীতে আবার বলবৎ হয়। বলেছিলাম যে প্রাচীন রাজ্যে শাসন ব্যবস্থাটা সুন্দর ছিল, শান্তিপূর্ণ ছিল। সামন্ত যুগে আপনার বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা ছিল, তবে পরবর্তীতে একটা অবস্থায় এসে তারাও ন্যায় বিচার নিশ্চিত করে এবং জনগণের অধিকারও নিশ্চিত করে। বলা হয় থাকে যে এই মধ্যযুগটাকে জ্ঞান বিজ্ঞানের জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয়। আমরা দেখতে পাই এই মধ্যযুগের মধ্যেই পরবর্তীতে আমরা দেখি মিশরে বৈদেশিক হিক্সদের আক্রমণ দেখি। তারা সর্বপ্রথম মিশরে হিক্সরাই সর্বপ্রথম মিশরে ঘোড়া চালিয়ে, ঘোড়াতে অভিযান করে তারা এদেশে এসে আক্রমণ করে এবং মিশর দখল করতে আমরা দেখি। তারাও এ দেশটা দীর্ঘ সময় শাসন করেছিল। তাদের শাসন ব্যবস্থার মধ্যে ভালো মন্দ মিলেই তাদের শাসন ব্যবস্থাটা ছিল। তবে তাদের সর্বশ্রেষ্ঠ একজন শাসক ছিল যাকে বলা হইতো তৃতীয় রামসিস। তিনি ছিলেন হচ্ছে মিশরীয় সাম্রাজ্যের অর্থাৎ মধ্যরাজ্যের হিক্সদের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন শাসক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলা হয় থাকে প্রাচীন রাজ্যের তুলনায়, প্রাচীন শাসক ব্যবস্থার তুলনায়, পুরোহিতদের শাসন ব্যবস্থার তুলনায় কিছুটা আপনার অরাজকতাপূর্ণ বিশৃঙ্খলাপূর্ণ শাসন ব্যবস্থা আমরা দেখি মধ্যরাজ্যে, এবং আমরা সেনাবাহিনীর পরবর্তীতে আবির্ভাবও দেখি। এবং সর্বপ্রথম ঘোড়ার উপর চড়ে যে অভিযান পরিচালনা করা যায় সেটা আমরা এই মধ্যযুগেই দেখতে পাই। তো বলা যায় যে মধ্যযুগের তুলনায় প্রাচীন রাজ্যে যে শাসন ব্যবস্থা সেটা তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ছিল, অরাজকতা বহির্ভূত ছিল। কিন্তু মধ্যযুগটা ছিল
আপনার সামন্ত প্রথা যখন আবির্ভাব লাভ করে তখন আমরা দেখি কিছুটা বিশৃঙ্খলাপূর্ণ একটি অবস্থায় মধ্য দিয়েই মিশরের শাসন ব্যবস্থাটা পরিচালিত হয়েছিল। যদিও শেষ পর্যায়ে একটা পর্যায়ে এসে তারাও ন্যায় বিচার এবং একটি স্থিতিশীল পর্যায়ে তৈরি করতে সক্ষম হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এই ক্লাসগুলো ভালোভাবে দেখবেন এবং আপনাদের যদি ক্লাস বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করার জন্য আমি আমার একটি মোবাইল নাম্বার দিয়েছি, নাম্বারটি হচ্ছে 01925125438। একটি FBID দিয়েছি, FBIDটি হচ্ছে MAHBUB মাহবুব ALAM মাহবুব আলম। আপনারা যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করলে পরে ইনশাল্লাহ আপনাদের ক্লাস সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্থ সুন্দর নিরাপদ জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।